ভোরের স্নিগ্ধ আলো জানালার থাইগ্লাস ভেদ করে কিছুটা রুমে আসছে। আলো আধারের এই মিষ্টি খেলায় সাদিদ একদৃষ্টিতে তার পাখির মুখটার দিকে তাকিয়ে আছে। স্নিগ্ধ আলোতে তার কাছে নীলার মুখটা বড্ড বেশি মায়াবী লাগছে। সাদিদ মুগ্ধ চোখে নিজের প্রাণপাখির মায়াবী এই মুখটা অবলোকন করে যাচ্ছে। রাতে যখন সাদিদ নীলাকে বুকে নিয়ে ঘুমাতে গেল, নীলার মাথায় প্রচণ্ড ব্যথা হচ্ছিল। কিন্তু সে সাদিদকে বুঝতে না দিয়ে চুপ করে ব্যথা সহ্য করতে থাকে। কিন্তু সাদিদ তার পাখির মুখটা দেখেই ভিতরকার চেপে রাখা ব্যথাটা বুঝে যায়। সাদিদ মৃদু হেসে নীলার কপালে একটা চুমু খায়। তারপর নীলার মাথাটা সে সাবধানে আস্তে করে বালিশে রাখে। তারপর নীলা যেন কোনো ব্যথা না পায় সেইভাবে তাকে নিজের সাথে মিশিয়ে ঘুমিয়ে পড়ে সাদিদ। ভোরের দিকে ঘুমটা ভেঙে যায় সাদিদের। চোখ খুলেই নীলার মায়াবী মুখটা সে দেখতে পায়। সাদিদের তো এইটাই চাওয়ার ছিল, যেন নিজের ভালোবাসার মানুষটাকে সর্বক্ষণ চোখের সামনে প্রাণভরে দেখতে পায়। আর আজ ঘুম ভেঙেই নীলার মুখটা দেখে সাদিদের ভিতরটা একেবারে শীতল হয়ে গেছে। খুব বেশি শান্তি অনুভব হচ্ছে তার। সাদিদ ঘুমন্ত নীলার মুখটাতে আলতো করে নিজের হাত ছোঁয়াল। তারপর নীলার কপালে খুব যত্নে ছোট্ট করে চুমু খেল। নীলা ঘুমের মাঝেই সাদিদের উষ্ণ স্পর্শ পেয়ে সাদিদের সাথে আরও মিশে গেল। সাদিদ একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলে নীলাকে আবারও নিজের সাথে জড়িয়ে নেয়। আর মুগ্ধ চোখে নীলার মুখটার দিকে তাকিয়ে থাকে। তারপর থেকে এখনো পর্যন্ত সে একদৃষ্টিতে নীলার দিকেই তাকিয়ে আছে। নীলা আড়মোড়া ভেঙে মিটমিটিয়ে চোখ খুলল। তার চোখের সামনে সর্বপ্রথম সাদিদের মুখটা পড়ল। সাদিদ সাবধানে তার উপর আধশোয়া হয়ে একদৃষ্টিতে তাকিয়ে আছে। নীলা মিষ্টি করে হাসল। সাদিদও মৃদু হেসে একটু নিচু হয়ে নীলার কপালে ভালোবাসা নিয়ে চুমু খেল। নীলা আবেশে তার চোখ বন্ধ করে ফেলল। গুড মর্নিং সুইট হার্ট, ওয়েলকাম টু দ্য ফার্স্ট মর্নিং অফ আওয়ার মেরিড লাইফ। সেইম টু ইউ। সেইম কিভাবে হলো? তুমি তো আমাকে মর্নিং কিস দাওনি। নীলা লাজুক হেসে মাথা নিচু করল। সাদিদ নীলার লজ্জামাখা মুখটা দেখে নিঃশব্দে হাসল। তাকে আরেকটু নিবিড়ভাবে জড়িয়ে ধরে বলল, সো মিসেস, আমার পাওনাটা প্লিজ ছাড়ুন, আমি উঠব। সেটা বললে যে হবে না বউ। আমি আপনার প্রাপ্য আদায় না করে ছাড়ব না। নীলা অন্যদিকে তাকিয়ে লাজুক হাসছে। সাদিদ নীলার গালে হাত রেখে দুষ্ট হেসে আবার বলল, রাতে এত ভালোবাসার পরও আমার বেলায় কিপটামি? ওকে, সমস্যা নেই, বউ কিপটে হলেও বর অনেক দয়ালু। সে নিজের বউকে আদরে আদরে ভরিয়ে দিবে। নীলা পারলে লজ্জায় এবার মিশে যায়। কি রকম অসভ্য ছেলে! মুখে কিছু আটকায় না। নীলার ভাবনাচিন্তার মাঝেই সাদিদ আচমকা নীলার অধরে তার অধর স্পর্শ করল। নীলা এই মুহূর্তে এমনটা একদমই আশা করেনি। তাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কিন্তু যখন সাদিদের স্পর্শের গভীরতা অনুভব করতে পারল, তখন আবেশে নীলার চোখগুলো বন্ধ হয়ে গেল। সাদিদ কিছুক্ষণ পর নীলাকে ছেড়ে দিল। নীলা চোখ বন্ধ করে বিরামহীনভাবে কাঁপছে। সাদিদ নীলার এই অবস্থা দেখে ঠোঁট কামড়ে হাসল। তারপর আচমকা নীলার গালে আলতো করে কামড় বসাল। নীলা সাথে সাথে চোখ খুলে মৃদু চিৎকার দিয়ে উঠল, আর সাদিদ এদিকে দুষ্ট হেসে যাচ্ছে। কি হলো এটা? কি আবার হবে? ভালোবাসাবাসি হয়েছে। আপনি একটা নির্লজ্জ, অসভ্য, ঈষৎ বউ। স্বামীকে কেউ এইসব বলে?
যার স্বামী এমন লজ্জাহীন তাকে বলতেই হয়। কি করব বলো? বউ যে আমার লাজুকলতা, একটু ছুঁয়ে দিলেই লজ্জায় মিয়ে যায়। এখন আমিও যদি লজ্জা নিয়ে বসে থাকি তাহলে বংশধর যে কল্পনাই করে যেতে হবে, বাস্তবে আর সম্ভব হবে না। বলেই সাদিদ নীলার নাকে নিজের নাক ঘষা দিল। নীলা আর সহ্য করতে পারছে না। এই ছেলেটার মুখ বড্ড লাগামহীন। নীলাকে তার লজ্জাবানেই কুকড়ে ফেলতে পারে। নীলা এবার সাদিদের লজ্জাহীন কথা থেকে বাঁচতে বলে উঠল, আমি ওয়াশরুমে যাব। সাদিদ এবার পুরো ভদ্র ছেলে হয়ে গেল। চুপচাপ বিছানা ছেড়ে উঠে নীলাকে সাবধানে কোলে তুলে নিল। নীলা অসুস্থ হবার পর সাদিদ যে কত শতবার এই মহৎ কাজটা করেছে সেটা গণনার বাহিরে। সাদিদ নীলাকে নিয়ে সোজা ওয়াশরুমে চলে আসল। নীলাকে নামিয়ে দিয়ে যখন চলে আসবে তখনই বেসিনের আয়নায় চোখ পড়ল তার। নীলা মুখে বিজয়ের হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। নীলার যে চালাকি করেছে সাদিদের আর বুঝতে বাকি রইল না। সেও কি কম নাকি? বউকে ছোটখাটো একটা ঝটকা তো দিতেই পারে। সাদিদের মাথায়ও দুষ্টমি চাপল, তাই সে বাহিরে না গিয়ে ওয়াশরুমের ভিতরেই ঠাই দাঁড়িয়ে রইল। কয়েক মুহূর্ত অপেক্ষা করার পরও সাদিদের যখন বাহিরে যাওয়ার জন্য কোনো নড়চড় দেখা গেল না, নীলা তখন ঘুরে দাঁড়াল। দাঁড়িয়ে আছেন কেন? বাহিরে যান। বাহিরে কেন যাব? মানে কি বলছেন আপনি? আমি ওয়াশরুমে আছি আর আপনি কি না বাহিরে না গিয়ে এখানে দাঁড়িয়ে থাকবেন? থাকতেই পারি, আফটারঅল আম ইউর হাজবেন্ড। আমার কাছে তোমার গোপনীয়তার কোনো প্রয়োজন নেই। তোমার সবকিছু দেখার আমার পূর্ণ অধিকার আছে। আর তাছাড়া সব স্বামী স্ত্রী মাঝেই এসব কমন সাবজেক্ট। নীলা মনে হয় কয়েক বোল্টের শক খেয়েছে। তার চোখগুলো অক্ষিকোটর থেকে প্রায় বেরিয়ে আসার উপক্রম। সাদিদকে এই মুহূর্তে তার ভীষণ ভয় করছে। নীলা মাথা নিচু করে হাতের নখ খুঁটতে লাগল। সাদিদ নীলার মুখভঙ্গি দেখে নিজেকে আর থামিয়ে রাখতে পারল না। নীলার সামনে এবার উচ্চস্বরেই হেসে দিল। নীলা ভয়ার্ত চোখ দুটি নিয়ে সাদিদের দিকে তাকাল। সাদিদ নিজের বোকা বউটাকে আর হেনস্থা করতে চায় না। তাই নীলার সামনে গিয়ে সে একেবারে তার শরীর ঘেঁষে দাঁড়াল। তারপর নীলার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, কাউকে বোকা বানাতে চাইলে তার সম্পর্কে সবকিছু জেনে বুঝে বোকা বানানো উচিত, নতুবা নিজেই একসময় বোকা বনে যাবে। তাই এরপর থেকে নিজের স্বামীকে কখনো বোকা বানাতে চাইলে আরেকটু সাবধানতার সহিত প্ল্যান এক্সিকিউট করবে। সাদিদ কথাটুকু বলেই নীলার কানের লতিতে আলতো করে একটা কামড় বসিয়ে দিল। নীলা অসহায় চেহারা নিয়ে কানের লতিতে হাত দিয়ে ঘষতে লাগল। সাদিদ নিঃশব্দে মৃদু হাসল। তারপর নীলার নাকটা টেনে দিয়ে আর কিছু না বলে বেরিয়ে আসল। সাদিদ ওয়াশরুম থেকে বেরিয়ে আসার পর নীলা নিজেই মনে মনে আওড়াল, মনে হয় আরেকটু হলে হার্ট অ্যাটাকটা হয়েই যেত। ডাইনিং রুমে সবাই ব্রেকফাস্ট করতে বসেছে। সাদিদ নীলাকে এখনো নিচে নামতে না দেখে শায়লা খাতুন বলে উঠলেন, মিনু যা তো মা, তোর ছোট ভাই আর ভাবিমণিকে নাস্তার জন্য ডেকে নিয়ে আসো। জি খালাম্মা। মিনুকে আর উপরে যেতে হয়নি, কেননা সাদিদ ততক্ষণে নীলাকে কোলে নিয়ে নিচে নেমে এসেছে। নীলাকে চেয়ারে বসিয়ে দিয়ে সাদিদ নিজেও তার পাশে বসে পড়ল। গুড মর্নিং গাইস। শুভ সকাল বন্ধু। তা রাত কেমন কাটল? শেষের কথাটা তানবীর সবার অগোচরে একটু নিচু স্বরেই বলল।
সাদিদ তার কথাকে এক প্রকার পাত্রা না দিয়েই ব্রেকফাস্টে মনোযোগ দিল। সবাই নাস্তা করলেও নীলা কিছুই খেতে পারছে না। সাদিদ নীলাকে দেখে বলে উঠল, কি হয়েছে পাখি, খাচ্ছ না কেন? আমি আর খাবো না, আর খেতে ইচ্ছে করছে না। এইটা কেমন কথা? তুমি তো কিছুই খেলে না। নাও তো এই প্যানকেকটা খেয়ে দেখ, আমার সত্যিই ভালো লাগছে না। আচ্ছা সাদি, তাহলে নীলা মাম্নিকে আর জোর করিস না, একটু পরে আবার কিছু খাইয়ে দিস। সাদিদ বাবার কথা মেনে নিল। নীলাকে আর খাবার নিয়ে জোর করল না। নাস্তার পর্ব শেষ হতেই সবাই এসে লিভিং রুমে বসল। শান্তই প্রথম বলে উঠল, আন্টি এবার তাহলে আমি আসি, আমাকে কোচিং সেন্টারে যেতে হবে। সে কি রে মা, তুই এখন কেন যাবি? কয়েকটা দিন থাক নীলা মামনির সাথে, তুই থাকলে ওর ভালো লাগবে। আন্টি আবার এসে না হয় থেকে যাব। খালামণিও ফোন দিয়েছে, তাই আজ চলে যেতে হবে। আচ্ছা তাহলে যাস, কিন্তু একা যেতে হবে না, ড্রাইভার তোকে দিয়ে আসবে। আরে আন্টি না না, আমি একাই যেতে পারব, ড্রাইভারের দরকার নেই। চুপ, আমি তোর কোনো কথা শুনছি না। বেআইন আমরা, ও কিন্তু শান্তর সাথে এবার যেতে চাই। সেটাই তো হবে। আপনারা কেউ কি আর আমাদের আপন মনে করেন? আপন ভাবলে সবাই যাবার জন্য এমন পাগল হতেন না। শায়লা রহমানের অভিমানী কথায় নার্গিস খাতুন আর আরিফ মাহমুদ মৃদু হাসলেন। আর মনে একরাশ আছে প্রশান্তি। মেয়েগুলোকে এমন একটা শ্বশুরবাড়ি দিতে পেরে সত্যিই তাদের চোখে সুখের অশ্রুজল চলে এসেছে। তানবীর সবার কথা শুনছে আর মনে মনে উসখুস করছে। একটা কারণ হল, শান্ত চলে যাবে শুনে অস্থির লাগছে তার। সামনে থাকলে ঝগড়া করলেও শান্তি লাগে। আর অপরদিকে মনে আছে দুষ্টুমি। মন খারাপের মাঝেও দুষ্ট তানবীরের দুষ্টুমি কমে না। সে কখন থেকে সাদিদের সাথে কথা বলতে চাইছে, কিন্তু সাদিদের নাগাল পাওয়া যাচ্ছে না। এবার না পেরে সাদিদকে সে এক প্রকার টেনে নিয়ে আসল। কিরে, এমন করে টেনে নিয়ে আসলি কেন? তানবীর সেই কথার ওর না দিয়ে বাঁকা হাসল। বেশ রসকস মাখিয়ে হাসি মুখে বলে উঠল, বন্ধু রাত কেমন কাটল? মানে আবার কি? বিড়াল কেমন মেরেছিস? তানবীর দুষ্ট হেসেই চোখ টিপল। সাদিদের আর বুঝার বাকি নেই তানবীর কি জানতে চাইছে। তাই সাদিদও এক হাতে তানবীরের কাঁধ জড়িয়ে ধরল। আশেপাশে একটু দেখে নিয়ে বেশ হাসি মুখেই বলল, কেউ যদি আমার সামনে মানুষরূপী গাধা দেখতে চাই, তাহলে নিঃসন্দেহে আমি তোকে দেখিয়ে দেব। সাদিদ কথাটা হাসি মুখে শুরু করলেও শেষ করল তানবীরকে সজোরে একটা লাথি দিয়ে। তারপর রাগী স্বরে বলে উঠল, ইডিয়ট, চোখ নাই তোর? নাকি চোখের প্রকৃত কাজ বন্ধ করে রেখেছিস? নীলাঞ্জনা যে অসুস্থ সেটা দেখিস না? আবার বলতে এসেছিস বিড়াল কেমন মারলাম? গর্দভ একটা। বলেই সাদিদ হনহনিয়ে জায়গা ত্যাগ করল। তানবীর আশেপাশে খেয়াল করল, কেউ এসব শুনলে তার ইজ্জতের রফাদফা হয়ে যাবে। তানবীর অসহায় ফেস বানিয়ে নিজেই বিড়বিড় করল, শালা একটা আস্ত বজ্জাত। একটু হেনস্থা করতে গেলে উল্টো আমাকেই বুড়িগঙ্গাতে চুবিয়ে আনে। কিছুক্ষণ পর সবাই এক এক করে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে ছুটল। মা বাবা চলে যাওয়াতে নিধি এবং নীলা দুজনই অনেক কেঁদেছে। নার্গিস খাতুন আর আরিফ মাহমুদও নিজেদের চোখের জল আটকাতে পারেননি। তাদের আল্লাহ কোনো ছেলে দেয়নি।
এই দুইটা মেয়েকে নিয়েই তাদের ছোট্ট সংসার। কিন্তু বাস্তবতার খাতিরে মেয়েগুলোও আজ স্বামীর ঘরে। নিজের আসল ঠিকানাতে উপস্থিত হয়ে তাদের ঘর আলো করে যাচ্ছে। কিন্তু তাদের ঘরে যে অন্ধকার নেমে আসল। এখন এই অসহায় মা বাবাকে কে দেখে রাখবে? তাদের সাথে দিন শেষে কারা একটু হাসি আনন্দের কথা বলবে? মায়ের বকা খেয়ে কে বাবার সাথে খুনসুটিতে মেতে উঠবে? না, কোনো কাঙ্ক্ষিত ওর এর নেই। বাস্তবতার খাতিরে নিজের কষ্টগুলোকে মাটি চাপা দেওয়া ছাড়া আর যে কোনো উপায় নেই। তাদের কান্নায় উপস্থিত সবার মনটাও খারাপ হয়ে যায়। কিন্তু কি আর করার আছে? মেয়ে হয়ে যখন জন্মেছে তখন স্বামীর বাড়িই যে আসল ঠিকানা। নিজের পরিবারের জন্য হাজার কষ্ট হলেও এখানেই থাকতে হবে। এইটাই যে নিয়ম এবং মেয়েদের জন্য কঠিন এক বাস্তবতা। মা বাবা চলে যাওয়াতে নীলার মনটা বড্ড খারাপ হয়ে গেছে। বারবার সাদিদের আড়ালে চোখের অশ্রুজলগুলো মুছে নিচ্ছে সে। কিন্তু সাদিদ প্রথম থেকেই নীলাকে লক্ষ্য করে গেছে। নীলার কান্না সে সহ্য করতে পারে না। কিন্তু তারপর মনকে একটু হালকা করতে নীলাকে কান্নার সুযোগ দিয়েছে। কিন্তু এখন যে অনেক হয়েছে, তার পাখির চোখে আর জল আসতে দেওয়া যাবে না। সাদিদ বিছানায় উঠে হুট করেই সাবধানে নীলার কোলে মাথা রাখল। নীলা আচমকা সাদিদ এভাবে কাছে চলে আসাতে একটু কেঁপে উঠল। তারপর নিজেকে স্বাভাবিক করে সাদিদের মাথায় হাত বুলাতে লাগল। সাদিদ মৃদু হেসে নীলার হাতটা টেনে নিজের হাতে নিল। পাখি, কি আছে গো তোমার এই হাতে? এত আরাম লাগছে কেন? নীলা মলিন হাসল, কিন্তু সাদিদের প্রশ্নের কোনো ওড় দিল না। সাদিদ নীলার হাতে ছোট্ট ছোট্ট চুমু খেতে লাগল। নীলার যে কি হয়! সাদিদের অল্প একটু স্পর্শ তার সর্বাগ্রে শিহরণ বইয়ে দেয়। নীলা সহ্য করতে না পেরে নিজের হাত টেনে আনতে গেল, কিন্তু সাদিদ তার হাত ছাড়ল না। উল্টো আরও বেশি করে চুমু খেতে লাগল। নীলা বিছানার চাদর খামচে ধরে সাদিদের গভীর ভালোবাসার স্পর্শ সহ্য করে যাচ্ছে। কিছুক্ষণ পর সাদিদ নীলার হাত ছাড়ে, কিন্তু নীলাকে নয়। সাদিদ এবার উল্টো ঘুরে নীলার পেটে মুখ খুঁজে। নীলা শিহরিত হয়ে আলতো করে সাদিদের চুলগুলো আঁকড়ে ধরে। সাদিদের তপ্ত নিঃশ্বাসগুলো নীলার পেটে গিয়ে লাগছে। আর নীলা কম্পনরত শরীরে সাদিদের এই ভালোবাসাময় অত্যাচার সহ্য করে যাচ্ছে। সাদিদ যখন বুঝতে পারল নীলার কান্না থেমে গেছে, তখন নীলাকে স্বাভাবিক করতে সে উঠে বসল। আর নীলা অন্যদিকে চোখের দৃষ্টি বজায় রেখে বসে আছে। সাদিদের চোখে চোখ রাখতেও তার ভীষণ লজ্জামিশ্রিত ভয় হচ্ছে। নীলা বালিশে মুখ চেপে চাদর দিয়ে নিজেকে পুরো আড়াল করে রেখেছে। আর সাদিদ বারবার চাদর টেনে যাচ্ছে। আচ্ছা পাখি, এটা কি হচ্ছে? এমন ধরে বেঁধে বউকে কেউ খাওয়ায়? উঠো বলছি। প্লিজ না। আপনি এমন করছেন কেন? আমি তো বললাম আমার খিদে নেই। এখন কিছু খেলেই বমি আসবে। আরে বেবি, আসবে না। একটু খাওয়াব প্লিজ লক্ষ্মীটি, উঠো না। সকালে কিছুই খাওনি তুমি। এখনো না খেলে শরীর যে দুর্বল লাগবে। আচ্ছা তাহলে একটু খাওয়াবেন কিন্তু। আরে শুধু 2 চামচ খাও, তাহলেই হবে। নীলা এবার চাদর সরাল। আর সাদিদ সাবধানে নীলাকে উঠিয়ে হেলান দিয়ে বসিয়ে দিল। সাদিদ খুব যত্নে নীলাকে খাইয়ে দিতে লাগল। কিন্তু আর বেশিক্ষণ পারল না। কেননা 1 চামচ স্যুপ মুখে দিতেই নীলা গড়গড় করে বমি করে দিল। বিষয়টা এতটাই আকস্মিকভাবে হয়েছে যে না সাদিদ কিছু বুঝতে পেরেছেন না নীলা। নীলা এমনভাবে সাদিদের গায়ে বমি করেছে বিধায়
তার চোখে অপরাধবোধ জেগে উঠল। মুহূর্তেই তার চোখে জল জমে গেল। কিন্তু নীলা যে জন্য এমন কষ্ট পাচ্ছে, সাদিদের যে সেই সবে বিন্দুমায় খেয়াল নেয়। সাদিদ তো নীলাকে নিয়ে ব্যস্ত। সরি পাখি, আম রিয়েলি সরি। আমার উচিত হয়নি তোমাকে জোর করা। ঈশ্বর, চোখে পানি জমে গেছে। কষ্ট হচ্ছে ভীষণ। আম সরি বেবি। নীলার যে কি হল? এই অবস্থায় সে সাদিদকে শক্ত করে জড়িয়ে ধরল। নীলা কান্না করে যাচ্ছে। সাদিদ মনে করল কষ্ট হচ্ছে, তাই মাথায় হাত বুলাতে লাগল। সাদিদ কিছু বলবে তার আগেই নীলা কান্নামিশ্রিত কণ্ঠে বলে উঠল, প্লিজ আপনি সরি বলবেন না। উল্টো আমার যে আপনার কাছে ক্ষমা চাওয়া উচিত। বিশ্বাস করুন, আমি বুঝে উঠতে পারিনি। আমার না তখন খুব খারাপ লাগছিল, এই জন্যই খেতে চাইছিলাম না। এখন দেখুন আমি আপনার শরীর নোংরা করে দিলাম। নিজের কাজে ভীষণ লজ্জিত আমি। দয়া করে ক্ষমা করে দিন। সাদিদ ভ্যাবাচেকা খেয়ে গেল। নীলা এসব কি বলছে? সাদিদ তো এমন কিছু চিন্তা পর্যন্ত করেনি। কিন্তু যখন বুঝতে পারল নীলা শরীর খারাপের জন্য নয়, বরং সাদিদের শরীরে বমি করাতে কান্না করছে, তখন নীলাকে সে ছাড়িয়ে নিল। এরই মধ্যে কান্না করাতে নীলার চোখমুখ লাল হয়ে গেছে। সাদিদ মৃদু হেসে নীলার মুখটা আজলা ভরে ধরল। তারপর নীলার কপালে সে গভীর চুমু খেল। নীলার চোখে চোখ রেখে বলল, যার চুলের মন মাতানো সুঘ্রাণে নিজেকে হারিয়ে ফেলতে পারি, যার শরীরের মিষ্টি ঘ্রাণে নিজেকে ডুবাতে পারি, তার বমির ঘ্রাণ কেন সহ্য করতে পারব না? ভালোবাসি পাখি, এই পুরো তুমিটাকেই ভীষণ ভালোবাসি। তাই এমন কথা আর কখনো বলবে না। আমি কিছুই মনে করিনি। উল্টো তুমি নিজের মুখে না বললে আমি এমনটা ভাবতেই পারতাম না। নীলা অশ্রুসিক্ত চোখগুলো দিয়ে মায়ভরা দৃষ্টিতে সাদিদের দিকে তাকিয়ে আছে। সে নিজেকে এত বলেও সন্তুষ্ট করতে পারে না। আল্লাহ তাকে স্বামীরূপে কিভাবে এই রহমত দিয়েছেন। সৃষ্টিকর্তা যে কতটা দয়ালু নীলা এতদিন সেটা জানলেও এখন সেটা প্রতি মুহূর্তে আন্দাজ করতে পারছে। নীলার চোখে এখনো পানি দেখে সাদিদি আবার বলে উঠল, তুমি যে এমন গিল্টি ফিল করছো, যদি আল্লাহ না করুক কখনো আমি অসুস্থ হয়ে যাই, আমিও যদি তোমার গায়ে বমি করে ফেলি, তুমি কি তখন নাক ছিটকাবে? নীলা আচমকা সাদিদকে কাছে টেনে তাকে চুমু খেতে লাগল। কপাল, গাল, নাক, চোখে অজস্র চুমু দিতে লাগল। সাদিদ চোখ বন্ধ করে নিঃশব্দে হাসছে। কেননা সে জানে নীলা কি জন্য এমনটা করছে। নীলা সাদিদের কপালে গভীর একটা চুমু খেয়ে বলল, আল্লাহ যেন ওই দিন আপনার জীবনে কখনো না আসতে দেয়। আপনার কিছু হলে আমি সহ্য করতে পারব না। আমিও যে আপনাকে প্রচণ্ড ভালোবাসি। আমার হৃদমাঝারে যে আপনার নামটা লিখা হয়ে গেছে। কোনো কিছুর বিনিময়েই সেটাতে দূরত্ব আসবে না। না আসবে কোনোদিন ঘৃণা। আমি জীবিত থাকতে অনন্তপক্ষে সেই দিনটা কখনো আসতে দেব না, কখনো না। জি মহারানী, বুঝলাম। আপনাকে আমি কিছুই বলতে পারব না। কান্না থামার বদলে উল্টো বন্যা বানিয়ে ফেলেন। বলেই সাদিদ মুখ টিপে হাসল। নীলাও এখন লজ্জা পেয়ে মাথা নিচু করে হাসছে। সাদিদ এবার বেডসাইড টেবিল থেকে ফোনটা নিয়ে নিধিকে ফোন করল। হ্যালো ভাবিমণি, একটু আমার রুমে আসতে পারবে? না তেমন কিছু না। হসপিটালে আর্জেন্ট কাজ চলে আসাতে নার্সকে একটু হসপিটালে যেতে হয়েছে। তাই তোমাকে একটু আসতে বললাম। ওকে আসো তাহলে।
সাদিদ ফোন রেখেই নীলাকে নিয়ে ওয়াশরুমে গেল। সে নীলাকে ওয়াশরুমে রাখা চেয়ারে বসিয়ে ওয়ার্ড্রব থেকে নীলার কাপড় নিয়ে আসতে গেল। এর মধ্যেই নিধি তাদের রুমের সামনে আসল। নিধি দরজায় নক করতেই সাদিদ এসে দরজা খুলে দেয়। ভাবিমণি, ভিতরে আসো। কোনো সমস্যা সাদিদ? না, তেমন কিছু না। আসলে নীলাঞ্জনাকে একটু স্যুপ খাইয়েছিলাম, তাই বমি করেছে। কি বলছো তুমি? ঠিক আছে তো পিচ্চু? আরে ঘাবড়িও না, ও এখন ঠিক আছে। ওহ আচ্ছা, তা পিচ্চু কোথায়? রুমে তো দেখছি না। আসলে ভাবিমণি, এই জন্যই তোমাকে ডেকেছি। নীলাঞ্জনা ওয়াশরুমে আছে, বমি করাতে ওর কাপড় নোংরা হয়ে গেছে। তাই ফ্রেশ করিয়ে এখন চেঞ্জ করতে হবে। আসলে আমি তো ফ্রেশ করিয়ে দিতে পারবো, কিন্তু চেঞ্জটা। এই জন্যই তোমাকে আসতে বলেছি। সমস্যা কি? এখন তো তুমিই চেঞ্জ করতে পারবে। তুমি এখন পিচ্চুর হাজবেন্ড। নিধি কথার মাঝেই থেমে গেল। সে কার কথা বলছে? নিধি তো বলেই গিয়েছিল সে সাদিদকে নিয়ে কথা বলছে। এতদিন নীলার যাবতীয় সব কাজ সাদিদ করলেও তাকে ফ্রেশ করানো বা কাপড় চেঞ্জের সময় নার্স নতুবা নিধিকে ডেকে নিয়ে আসত সে। কিন্তু সাদিদ যে আজও নিধিকে এই জন্য ডাকবে নিধি সেটা ভাবতেও পারেনি। একজন স্বামী হিসেবে সাদিদের সম্পূর্ণ অধিকার আছে নীলাকে ড্রেস চেঞ্জ করিয়ে দেওয়ার। কিন্তু সাদিদ সেটা করতে চায় না। কেননা তারা সম্পর্কে স্বামী স্ত্রী হলেও তাদের মধ্যে এখনও বৈবাহিক জীবনের সম্পর্কের যে গভীরতা থাকে তেমনটা হয়নি। তাই সাদিদ যদি নিজের অধিকারের কারণে নীলাকে হেল্প করতে চায়, নীলা অনিচ্ছা সত্ত্বেও কিছুটা হলে আনইজি ফিল করবে। আর সাদিদ নীলাকে ওইরকম পরিস্থিতি ফেলতে চায় না। সে নীলাকে সম্পূর্ণভাবে নিজের করে পেতে চায়। কিন্তু সেটা নীলার সুস্থ অবস্থায় এবং তার পূর্ণ সম্মতিতে। নীলার অসুস্থতার অজুহাতে সাদিদ নিজের অধিকার তার উপর প্রয়োগ করতে চায় না। নিধি সাদিদের এমন ব্যবহার এবং ভালোবাসার মানুষের প্রতি এত সম্মানবোধ দেখে মুগ্ধ না হয়ে পারল না। নিধি প্রসঙ্গ পাল্টাতে সাদিদকে বলল, আচ্ছা পিচ্চুর কাপড়গুলো আমার হাতে দাও। আমি যাচ্ছি ওর কাছে। সাদিদ মুখে কৃতজ্ঞতার হাসি ফুটিয়ে তুলল। নিধির হাতে সে নীলার কাপড়গুলো দিয়ে দিল। নিধি ওয়াশরুমে যাওয়ার পর সাদিদও নিজের কাপড়চোপড় নিয়ে পাশের রুমের দিকে এগিয়ে গেল। তাকেও শাওয়ার নিতে হবে। কেন না, সাদিদের কাপড়ই বেশি নোংরা হয়েছে। সাদিদ তখন নীলার সামনাসামনি বসা ছিল। আর নীলা তখন বমিটা মুখ বরাবরই করেছিল। তাই সাদিদকেও এখন ড্রেস চেঞ্জ করতে হবে। আকাশে আজ অর্ধব্রিয় চন্দ্র। চাঁদের স্নিগ্ধ আলোয় মন মাতানো ঠান্ডা বাতাসে শরীর জুড়িয়ে যাচ্ছে। বাগানের গন্ধরাজ ফুলের ঘ্রাণ চারপাশটা ঘিরে রয়েছে। স্নিগ্ধ আলো, ঠান্ডা বাতাস, ফুলের এমন সুঘ্রাণ আর তার সাথে যদি থাকে প্রিয়জনের সান্নিধ্যে, তাহলে তো আর কোনো কথায় থাকে না। সাদিদ এক হাতে নীলাকে জড়িয়ে ধরে বারান্দায় রাখা সোফাতে বসে আছে। নীলাও গুটিসুটি মেরে একেবারে সাদিদের শরীরের সাথে মিশে আছে। দুইজনের দৃষ্টিই রাতের ওই আকাশে নিবন্ধ। পাখি, অনেক তো হলো, এবার ঘুমাতে আসো। আর একটু থাকি। আমার এখনো ঘুম আসছে না। বেবি, শরীর খারাপ করবে তো। তোমার শরীর সুস্থ হলে কি আমি না করতাম? আচ্ছা তাহলে আর অল্প একটু থাকব। আমার এখন ঘুম আসছে না। আর ঘুম না আসলে বিছানায় শুয়ে থাকলে মাথা ব্যথা করে। আচ্ছা তাহলে চল, মাথায় হাত বুলিয়ে দেয়। ঘুম চলে আসবে। আপনি এত ভালো কেন? সাদিদ নীলার কথায় হাসল।
নীলার দিকে তাকিয়ে তাকে দুই হাতে জড়িয়ে সাবধানে বুকে টেনে আনল। তারপর হাসিমুখেই বলে উঠল, আমার বউটা যে এত ভালো, তাই বরটাও ভালো। না, আমার থেকে আপনি বেশি ভালো। কে বলেছে তোমাকে? আমার বউ খুব ভালো, তাই তাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলবে না। ঈশ্বর আসছে। তাহলে আমি কে? আগেও তো বলেছি। মনে নেই আমার, আবার বলেন। থাকবে কি করে? মাথায় কথা ধরে রাখতে স্মৃতিশক্তি থাকতে হয়। আর স্মৃতিশক্তি ভালো রাখার জন্য বেশি বেশি করে পুষ্টিকর খাবারও খেতে হয়। আচ্ছা, আপনি ঘুরিয়ে ফিরিয়ে সব কথাকে খাবারে কেন নিয়ে আসেন? সাদিদ এবার একটু জোরেই হাসল। নীলার অভিমানে ফুলে উঠা নাকটা টেনে দিয়ে বলল, কি করব বলো? বউটা যে খেতে চাই না। এমন করে চলতে থাকলে সে যে অসুস্থ হয়ে পড়বে। আর আমি সেটা কিভাবে সহ্য করব? আমার যে তার মলিন মুখটা দেখলে বুকে ব্যথা করে। কষ্টে তখন বুকটা আমার মারাত্মকভাবে ফাটে, সহ্য করতে পারি না পাখি। নীলা মায়াভরা চোখে সাদিদের মুখটার দিকে তাকালো। এই ছেলেটাকে দেখলেই তার ভালোবাসাময় মায়া জন্মে। ছেলেটা কতটা গভীরভাবে তাকে ভালোবাসে। নীলা হয়তো কল্পনাতেও কখনো এতটা ভালোবাসা আশা করেনি। নীলা সযত্নে সাদিদের কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল। তার চোখে চোখ রেখে আবেগমাখা কণ্ঠে বলে উঠল, আমি কথা দিচ্ছি আপনাকে, এরপর থেকে আমি নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। একসাথে তো বেশি খেতে পারব না, কিন্তু আশা করি চেষ্টা করলে আস্তে আস্তে ইনশাআল্লাহ একদিন পারব। লক্ষ্মী বউ আমার। নীলা মাথা নিচু করে লাজুক হাসল। পরমুহূর্তেই তার কিছু একটা মনে পড়তেই অপরাধবোধ হতে লাগল। নীলা সাদিদের দিকে তাকিয়ে অপরাধীস্বরে বলে উঠল, আমি যে লক্ষ্মী না। আমার জন্য আপনি আপনার স্বপ্ন পূরণে এগিয়ে যেতে পারেননি। আমি যে আপনার জন্য বড্ড অলক্ষ্মী হয়ে গেলাম। আপনি আমাকে ক্ষমা করে দিন। সেদিন বাচ্চাটাকে রাস্তার মাঝখানে না দেখলে আমি ওইভাবে দৌড়ে যেতাম না। নিজের চোখের সামনে নিষ্পাপ একটা প্রাণকে কিভাবে মৃত্যুর মুখে ঠেলে দিতাম। কিন্তু ওকে রক্ষা করতে পারলেও নিজেকে রক্ষা করতে পারিনি, আমি বাসের ধাক্কা খেয়ে গেলাম। আমার জন্য আপনি ইউকেতে ব্রেক করতে পারেননি। এই সবকিছু কেবলমাত্র আমার জন্যই হয়েছে। আমি সত্যিই আপনার জন্য অলক্ষ্মী। খবরদার পাখি, আর কখনো এই শব্দটা নিজের জন্য ব্যবহার করবে না। আমি যেন আর কোনোদিন এই কথা না শুনি। আদর দিয়ে দিয়ে বাদর করে ফেলছি, মুখে কিছু আটকায় না। সাদিদ এইবলে থামল। নীলার মুখটা আজলা ভরে ধরে আবার বলল, কলিজা, তুমি আমার লক্ষ্মী পাখি। এখন তো আবার লক্ষ্মী বউও। আমি তোমার কাজে গর্বিত পাখি। তোমার এমন মনুষ্যত্ববোধে তোমার প্রতি আমার ভালোবাসা আরও বাড়িয়ে তোলে। আমার পাখিটা নিজের জীবনের পরোয়া না করে ছোট্ট একটা ছেলের জীবন বাঁচিয়েছে। এটা যে মনকে কতটা প্রশান্তি দেয় সেটা তোমাকে আমি বলে বুঝাতে পারব না। আর যদি ইউকে যাওয়ার কথা বলো, তাহলে বলবো সেটা তোমার ভুল ধারণা। কেননা সেদিনের আগ পর্যন্ত আমি নিজের মনকে পাথর বানিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম কয়েকটা বছর কষ্ট করে কাটিয়ে দিতেই পারব। কিন্তু আমি ভুল ছিলাম পাখি, তোমাকে ছাড়া আমি একটা দিনও কাটাতে পারব না, এইটা আমার দ্বারা সম্ভব নয়। যা তোমার ওই দিনের দুর্ঘটনা আমাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে। আমি যে কতবড় বোকামি করতে যাচ্ছিলাম সেটা তখনই বুঝতে পারি। তাই এই নিয়ে নিজেকে আর দোষারোপ করবে না। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না বলে ইউকে ব্রেক করিনি।
এর পিছনে তোমার কোনো হাত নেই। কিন্তু কখনো যদি তুমি আমার সাথে ইউকে যেতে রাজি হও, তাহলে আমি যেতে পারি। নীলা এতক্ষণ মায়াভরা দৃষ্টিতে মুগ্ধ হয়ে সাদিদের কথা শুনলেও শেষ কথায় তার মুখটা চুপসে গেল। সবাইকে ছাড়া দেশের বাহিরে গিয়ে থাকা নীলার পক্ষে যে অসম্ভব। আর নীলা নিজের দেশের সংস্কৃতিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। সেখানে বাংলাদেশের বাহিরে সম্পূর্ণ ভিন্ন একটা সংস্কৃতিতে নিজেকে মানিয়ে নিতে পারবে না। কিন্তু যে মানুষটা তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে, তার বেলায় শুধু নিজের কথা ভেবে নীলা স্বার্থপরতার পরিচয় কিভাবে দিবে? আর নীলা জানে সাদিদ তার স্বপ্নের পথে নীলাকে ছাড়া এগিয়ে যাবে না। তাই নীলা নিজের স্বাচ্ছন্দ্যবোধকে পিছনে রেখে হাসি মুখে বলল, আমি আপনার সাথে ইউকে যেতে রাজি। এখন তো যাবেন? সাদিদ যে কি পরিমাণ খুশি হয়েছে সেটা তার চোখে মুখে স্পষ্ট। সে খুশিতে নীলাকে জড়িয়ে ধরে বলল, অবশ্যই যাব পাখি, এটা যে আমার স্বপ্ন। আজ আমি অনেক 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 বেশি খুশি পাখি। তুমি আমার থেকে যা চাইবে আমি সেটাই দিতে প্রস্তুত। বলো প্রাণপাখি, বিনিময়ে তোমার কি চাই? সাদিদের হাসিমুখটা দেখে নীলার প্রাণটা জুড়িয়ে গেল। সে হাসি মুখেই বলল, অনেক ভালোবাসা। সেটা তো তুমি না বললেও দিব, অন্য কিছু বলো। তাহলে একটা গান শোনান। আমি তোমাকে এর জন্য বেস্ট কিছু দিতে চাইছি। আর আমি তো প্রফেশনাল কোনো সিঙ্গার না। তোমাকে বিনিময়ে খুব ভালো একটা গান শোনাতে পারবো না। আপনি প্রফেশনাল না হয়েও কোনো অংশে কম না। আর সবথেকে বড় কথা, আপনার কণ্ঠস্বর আমার সবচেয়ে বেশি প্রিয়। এখানে ভালো খারাপের কথা তো আসছে না। আমি আমার নিজের ভালোবাসার মানুষের কণ্ঠস্বর শুনতে আগ্রহী। সাদিদ আর কিছু বলল না। নীলার কপালে ছোট্ট করে চুমু খেল। তারপর নীলাকে সোফায় সাবধানে বসিয়ে রেখে রুমে চলে আসল। সেই গিটারের সাথে হাতে করে একটা চাদর নিয়ে আসল। নীলা যখন বারান্দায় আসতে চাইছিল, সাদিদ বুঝতে পারেনি সে এতক্ষণ থাকতে চাইবে। তাই সাথে করে চাদর টাইপের কিছু আনেনি। কিন্তু এখন বাহিরে বেশ ঠান্ডা বাতাস বইছে। নীলা এমনিতেই অসুস্থ, এর মধ্যে আবার জ্বর, ঠান্ডা কাশি হলে আরও দুর্বল হয়ে যাবে, তাই চাদর নিয়ে আসা। সাদিদ নীলার শরীরে ভালোভাবে চাদরটা দিয়ে দিল। তারপর নীলার পাশের সোফাটায় বসে গিটারটা হাতে নিল। গান শেষ করে সাদিদ নীলার দিকে তাকাল। নীলার চোখ প্রিয়মানুষের এতটা ভালোবাসা দেখে অশ্রুসিক্ত হয়ে আছে। সাদিদ গিটারটা পাশের সোফায় রেখে নীলাকে বুকে টেনে আনল। নীলা একধানে সাদিদের হার্টবিট শুনছে। নীলার মনে হচ্ছে সাদিদের প্রত্যেকটা হার্টবিট তাকে উদ্দেশ্য করে বলছে, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। নীলা তৃপ্তির হাসি দিয়ে বুক থেকে তার মাথাটা উঠাল। তারপর সাদিদের চোখে একদৃষ্টিতে তাকিয়ে বলল, খুব ভালোবাসি। আমিও শুধু আপনাকেই চাই আর সারা জীবন চাইব। সাদিদ মৃদু হেসে নীলার কপালে গভীর ভালোবাসা নিয়ে চুমু খেল। নীলা আবেশে তার চোখগুলো বন্ধ করে ফেলল। সাদিদ নীলার বন্ধ চোখেও চুমু খেল। তারপর মায়াভরা কণ্ঠে বলে উঠল, আমিও চাই পাখি, খুব করে চাই। নীলা সাদিদকে শক্ত করে আঁকড়ে ধরল। সাদিদও নিজের প্রাণপাখির মাথাটা বুকে হালকা করে চেপে ধরল। প্রশান্তির নিঃশ্বাস বেয়ে আসল তার। প্রিয়জনের সান্নিধ্যে থাকলে কষ্টগুলোও লাঘব হয়ে ভালোবাসাময় সুখে পরিণত হয়। ব্যথাময় যন্ত্রণাভরা সময়গুলোও হয়ে উঠে অত্যন্ত আনন্দের সময়। আর সুখের সময়গুলো বরাবরই খুব দ্রুত ছুটে। নীলার কষ্টময় সময়টাকেও সাদিদ নামের পুরুষটা তার অসীম ভালোবাসায় সুখময় বানিয়ে দিয়েছে।
তাই তো এই ব্যথাভরা দীর্ঘ যন্ত্রণাময় সময়টাকেও নীলার কাছে কয়েক মুহূর্ত মনে হচ্ছে। কিন্তু আজ সেদিনের দুর্ঘটনার প্রায় 2 মাসের কাছাকাছি হতে চলেছে। নীলা আরও কয়েকটা দিন আগেই সুস্থ হয়ে গেছে। কিন্তু এতদিন তাদের সামাজিকভাবে বিয়ের ব্যবস্থার জন্য নীলাকে বড্ড ব্যস্ত সময় পার করতে হয়েছে। সেদিনের দুর্ঘটনায় পাওয়া আঘাতগুলো নীলার শরীরে এখনও আছে। তাই নিধিশান্তর পরামর্শে সে এই কয়েকটা দিন নিজের বেশ যত্ন নিয়েছে। স্বাস্থ্য পরীক্ষা, ত্বকের যত্ন এসব নীলা পূর্বে না করলেও এখন নিয়মিত করার চেষ্টা করছে। কেননা আবারও যে নীলাসাদিদের বিয়ের দিন ধার্য করা হয়েছে। আর কোন স্ত্রী না চায় নিজের স্বামীকে তার রূপে তৃপ্তি দিতে? নীলাও যে একজনের স্ত্রী, তাই সেও নিজের ভালোবাসার পুরুষ স্বামীরূপে হয়ে আসা সাদিদকে নিজের সর্বোচ্চটা দিতে চায়। এই কয়েকটা মাস সাদিদ যে কেবল স্বামী হিসেবে দায়িত্ব পালন করেছে তেমনটা নয়। একজন প্রকৃত বন্ধুর ন্যায়ও সবসময় নীলার পাশে থেকেছে। চিকিৎসাবিদ না হয়েও নিজের স্ত্রীর কষ্টগুলো লাঘব করার চেষ্টা করেছে। নীলার ব্যথা কতটুকু কমত সেটা নীলা উপলব্ধি করতে পারত না, কেবল তৃপ্তি অনুভব করত। ভীষণ তৃপ্তি। আর যেখানে তৃপ্তি থাকে সেখানে কষ্টগুলো নির্ঘাত উপলব্ধিহীন। এই দিনগুলোতে যেমন ছিল সীমাহীন ভালোবাসা, তেমনিভাবে ছিল একে অপরের প্রতি বিনম্র শ্রদ্ধা। আর ছিল বেশ কিছু পরিবর্তনও। নীলা এখন ভার্সিটিতে পড়ুয়া স্টুডেন্ট। কিন্তু দুর্ভাগ্যবশত নীলা তার বাবার ইচ্ছা পূরণ করতে সক্ষম হয়নি। অসুস্থতার কারণে নীলা পড়াশোনাটা ঠিক ভালোভাবে করতে পারেনি। তাই সরকারিতে চান্স হয়নি তার। কিন্তু এতে নীলার বাবার বা সাদিদের কারো কোনো কষ্ট নেই। নীলা যে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছে, এইটাই তাদের জন্য অনেক। তাই নীলা ভালো একটা প্রাইভেট ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে। তার সাথে ভার্সিটি সেইম সাবজেক্ট নিয়েছে। সত্যি আজকাল যেখানে প্রকৃত বন্ধু পাওয়া দুষ্কর, সেখানে শান্ত নিজের স্বার্থ না দেখে বন্ধুত্বকে প্রাধান্য দিয়েছে। শান্তর কোনো প্রয়োজন ছিল না প্রাইভেটে অ্যাডমিশন নেওয়ার, কেননা সে খুব ভালো একটা ভার্সিটিতে চান্স পেয়েছিল। কিন্তু নীলা সেখানে থাকবে না বিধায় শান্ত ও ভর্তি হয়নি। হাজার বলেও শান্তর মতকে নীলা পরিবর্তন করতে পারেনি। নীলা সত্যিই চায়নি তার জন্য শান্ত নিজের ক্যারিয়ারকে অবহেলা করুক। নিজের এত বড় সুযোগটাকে হাতছাড়া করবে সেটা নীলা চায়নি। কিন্তু শান্ত নিজের সিদ্ধান্তে অটল ছিল। সে নীলাকে বেশ আত্মবিশ্বাসের সহিত বলেছিল, দেখ নীল, সরকারিতে পড়লেই যে আমার ক্যারিয়ার উজ্জ্বল হবে আর বেসরকারিতে হবে না, এটা তোর ভুল ধারণা। যদি আমি ভালোভাবে পড়াশোনা না করি, পৃথিবীর সবথেকে ভালো জায়গাতে পড়লেও সাফল্য অর্জন করতে পারব না। তাই পড়াশোনাটা আমি কেমন করব সেটাই আসল বিষয়। আর পড়াশোনা করতে হয় মন দিয়ে। মন ভালো না থাকলে পড়াটাও ভালো হয় না। আর আমার তো বিন্দুমায় হবে না। কেননা মন যে তোর কাছে পড়ে থাকবে। জীবনের এতগুলো বছর আমরা একসাথে কাটিয়ে এসেছি। সামান্য একটু ভালো ভার্সিটির জন্য তোর থেকে দূরে যেতে চাচ্ছি না।
তাই আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। তুই এসে সারাদিন কানের কাছে ঘ্যান ঘ্যান করলেও আমার সিদ্ধান্ত পরিবর্তন হবে না। উল্টো কয়েকটা রামদমক ফ্রিতে খেতে পারবি। নীলার মনে যে কি অনুভূতি হচ্ছিল সেটা সে নিজেই বুঝতে পারছিল না। তার ভাগ্য সত্যিই ভীষণ ভালো। নতুবা এতগুলো মানুষের ভালোবাসা পাওয়া সবার ভাগ্য জুটে না। বোনের মতো একটা বন্ধু পেয়েছে সে। জীবনে এমন স্বার্থহীন একটা প্রকৃত বন্ধু হলেই হয়। হাজারখানেক নিজের স্বার্থে পাগল সুসময়ের বন্ধু দরকার হয় না। নীলা এক্ষেত্রে সত্যিই ভাগ্যবতী। সুখগুলো সব হয়তো নীলার ঝুলিতে এসে ভিড় জমিয়েছে। তাই একটার পর একটা সুসংবাদে সত্যিই সে খুশিতে বাকরুদ্ধ। কেননা এখন পরিবারে নতুন একজন সদস্যও আসতে চলেছে। ভাগ্যবতী নীলা এখন খালামণি উপাধিও লাভ করতে যাচ্ছে। হ্যাঁ, নিধি অন্তঃসত্ত্বা। নীলা যে এই খবরটা শুনে কি পরিমাণ খুশি হয়েছে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। অবশ্য নিধির এই খবরে পরিবারের প্রত্যেকটা সদস্যও ভীষণ আনন্দিত। নীলা শুধু সাদিদকেই ভালোবাসায় আক্রান্ত পাগল প্রেমিক মনে করত। কিন্তু এখন তো মনে হচ্ছে শাহেদকেও সেই উপাধি দিতে হবে। একজন ডাক্তার হয়েও সে নিধির চেয়ে বেশি ভয় পাচ্ছে। নিধি সামান্য রুম থেকে বাহির হতে গেলেই সে আতঙ্কিত হয়ে থাকে। এই তো সেদিন যখন প্রথম নিধির অন্তঃসত্ত্বা হবার খবর পাওয়া যায়, শাহেদ মারাত্মক খুশি হয়ে নিধিকে সবার সামনেই জড়িয়ে ধরে। সাদিদের পাগলামি শাহেদের উপরও প্রভাব ফেলেছে। আর না ফেলে উপায় আছে? আপন ভাই যে। রক্তের সম্পর্কের একটা টান বা প্রভাব তো সবার মাঝেই থাকে। এই তো গেল শাহেদের ছোটখাটো পাগলামি। এবার বলি তার ভয় কাচুমাচু হবার ঘটনা। নিধি অন্তঃসত্ত্বা জেনে শাহেদ সেদিনই তাদের রুম নিচে শিফট করে ফেলে। বাহিরের ডক্টরি বাদ দিয়ে নিধির পিছনে রাতদিন ডক্টরি মনোভাব নিয়ে পড়ে থাকে। নিধি কিছু খাবার আগে শাহেদ সেটা টেস্ট করে তাকে খেতে দিবে। নিধির ওয়াশরুমের জন্য সে আলাদাভাবে ক্লিনারের ব্যবস্থা করেছে। শাহেদ যখন বাড়িতে থাকবে না, নিধি ওয়াশরুমে যাবার আগে যেন ক্লিনার সবসময় সেটা চেক করে আসে। বিন্দুমায় পানি বা সাবান যেন ফ্লোরে না পাওয়া যায়। আর শাহেদ সেট উচ্চ গলায় ক্লিনারের উপর কঠিন হুকুম জারি করে দিয়েছে। এইসব আপনজনদের মধুময় মুহূর্ত সাদিদের সীমাহীন ভালোবাসাতেই নীলার বিগত দিনগুলো কেটেছে। আপু, তোমার ফোন বাজে। হঠাৎ বৃষ্টির কথাতে নীলার খুশিময় ভাবনাচিন্তারগুলোর সমাপ্তি ঘটে। নীলা ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই তার মুখে মিষ্টি হাসি ফুটে উঠল। শান্ত নীলার হাসিমুখটা খেয়াল করে উপস্থিত সবার উদ্দেশ্য বলল, চল আমরা একটু বাহির থেকে ঘুরে আসি। নীল, মেহেদি প্রায় শুকিয়ে এসেছে, তুই একটু রেস্ট করে নে। একটু পর আবার পার্লারের আপুরা তোকে সাজাতে শুরু করবে। নীলা মুচকি হাসল। তার হৃদয়ের একটা বৃহৎ অংশজুড়ে এই বোন সমতুল্য বান্ধবীটা রয়েছে। মুখ ফোটে কিছু বলার আগেই মনের কথা বুঝে যায়। শান্ত ও মৃদু হেসে সবাইকে নিয়ে বেরিয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছো পাখি? একটু আগেই না বলেছি? প্রায় 1 ঘন্টা আগে বলেছ। এত সময় অনেক কিছু করা সম্ভব। আপনার সাথে চাপাবাজিতে আমি পারবো না, তাই হার মানলাম। আর মেহেদি দেওয়া এখন শেষ হয়েছে। শুকাতে আর কিছুক্ষণ সময় লাগবে। এখন মেহেদি হাতে স্ট্যাচু হয়ে বসে আছি। ঈশাবার পিচ্চি বউটা কি কষ্টটাই না করছে। নীলা নিঃশব্দে লাজুক হাসল।
দুজনই কিছু মুহূর্ত নীরব রইল। নিঃশব্দে একে অপরের নিঃশ্বাসের শব্দগুলো শুনছে তারা। সাদিদি কিছু মুহূর্ত পর নীরবতার সমাপ্তি ঘটিয়ে অভিমানী স্বরে বলে উঠল, পাখি, আমি কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছি। এদের সবাইকে এর জন্য আমি পানিশমেন্ট দিতে চাই, ভয়ঙ্কর পানিশমেন্ট, যেন এরপর থেকে কেউ তার স্বামীর থেকে তার প্রিয়তমাকে আলাদা করার ভুল না করে। নীলা সাদিদের অভিমানী কণ্ঠে হেসে ফেলল। সাদিদ ফোনের অপর পাশ থেকেই নীলার হাসির আওয়াজ পেয়ে আরও দুঃখভরা কণ্ঠে বলে উঠল, পাখি, তুমি হাসছ? এত নির্দয় তুমি! নতুবা কি করব বলেন? কাল আমাদের বিয়ে, অথচ আপনি আজও আমাকে বাসায় আসতে দিবেন না। এতে সবার আর কি করার থাকবে? শ্বশুরবাড়িতে থেকে বিয়ে হলে লোকজন যে মন্দ বলবে। পাখি, এইটা তুমি একেবারে ফালতু কথা বলেছ। আমার বিয়ে করা বউ তো তার স্বামীর সাথেই থাকবে। এখানে লোকজনের কি বলার আছে? লোকজন কি আমার বুকের ব্যথাগুলো এসে কমিয়ে দিবে? না আমার মনে প্রশান্তি দিয়ে যাবে? লোকজন আমার জন্য এসব কিছুই করবে না। তাই আমি কেন লোকজন কি ভাববে বা মনে করবে এইসব নিয়ে মাথা নষ্ট করব? আচ্ছা, মাফ করেন আমাকে। আমি আপনার সাথে কথা বলে পারি না। মাফ করব না বউ, তোমাকেও পানিশমেন্ট দিব। ভয়াবহ ভালোবাসার পানিশমেন্টে তোমাকে শেষ করে দেব। আমার ভালোবাসার আগুনে তোমার সমস্ত শরীর দগ্ধ করব। এক বিন্দুও ছাড় পাবে না। নীলার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার অবস্থা। সাদিদের এইসব কথা সে একেবারেই সহ্য করতে পারে না। কিন্তু ছেলেটা তাকে সবসময় এমন কথা বলে হেনস্থা করতে থাকে। নীলা চোখ বন্ধ করে বিছানায় একেবারে চেপে বসেছে। তার মনে হচ্ছে ফোনের অপর পাশ থেকেই সাদিদের এইসব ভয়ঙ্কর কথায় নীলার শরীরে কম্পন সৃষ্টি হচ্ছে। সাদিদও রকিং চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করল। সে নীলাকে না দেখেই তাকে অনুভব করতে পারছে। তার লজ্জাবতী লাজুকলতা বউয়ে লজ্জায় এখন কুকড়ে যাচ্ছে। সাদিদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তারপরও সাদিদ নেশাক্ত কণ্ঠে বলে উঠল, পাখি, কালকের দিনটাকে আমি স্মরণীয় করে রাখতে চাই। আমার সমস্ত ভালোবাসা দিয়ে তোমাকে নিজের অস্তিত্বে মিশিয়ে ফেলতে চাই। আমার ভালোবাসার চাদরে তোমার সবটুকুকে মুড়িয়ে ফেলতে চাই। আমি তোমাকে একমাত্র নিজের করে পেতে চাই পাখি। তোমার হৃদয়, দেহ সম্পূর্ণ এই তুমিটাকেই কাল আমি পেতে চাই। নীলা আর সহ্য করতে পারছে না। বুকের ভিতর ঝড় বয়ছে তার। নীলা কম্পনরত কণ্ঠে বলে উঠল, মেহেদি শুকিয়ে গেছে, হাত ধুতে হবে। পালাতে চাইছ বউ? ওকে, পালিয়ে যাও। কিন্তু আমিও যে ছাড়বার পায় না। পাখিকে কিভাবে খাঁচায় বন্দি করতে হয় আমিও বেশ ভালোই জানি। তাই পালাতে থাক, যত পারো পালাতে থাক। সাদিদ ফোন রেখে দিতেই নীলা বালিশে মুখ লুকিয়ে শুয়ে পড়ল। লজ্জাভয় নীলাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। সাদিদের এমন কথা শুনে কালকের কথা ভাবতেই নীলার শরীর মৃদু কাঁপছে। এই কম্পন কি লজ্জার? নাকি ভয়? নাকি অন্য কিছুর? নাকি নতুন কিছুকে ভরণ করার জন্য? নীলা ঠিক বুঝতে পারছে না। বাসন্তী রঙের শাড়ি, গোল্ডেন পাড়ের সাথে সবুজ, লাল আর সাদা রঙের ফ্লোরাল কারুকার্যের শাড়িতে নীলাকে ভীষণ সুন্দরী মনে হচ্ছে। বয়সটা যেন হুট করেই তার কয়েক বছর বেড়ে গিয়েছে। তার মায়াবী মুখটাকে আরও আকর্ষিত করে তুলছে
সাথে ব্যবহৃত ফ্রেশ কাঁচা ফুলগুলো। সাদিদও আর্টিফিশিয়াল ফুলের গহনা থেকে ন্যাচারাল ফ্রেশ ফ্লাওয়ার বেশি পছন্দ করে। তাই সাদিদের পছন্দ অনুযায়ী নীলাকেও কাঁচা ফুলের গহনায় সাজানো হয়েছে। রজনীগন্ধা, হলুদ সূর্যমুখী আর ছোট্ট কামিনী ফুলের গহনায় নীলাকে বাগানের আরেকটি ফুল মনে হচ্ছে। সাথে পার্লারের হালকা মেকআপ। আজ যদি সাদিদ তার প্রাণপাখিকে দেখত, তাহলে হয়তো ছোটখাটো একটা ইলেকট্রনিক শক খেয়ে যেত। নীলার সাজ কমপ্লিট হতেই নার্গিস খাতুন সবাইকে তাড়া দিতে লাগলেন। আমার মিষ্টি আম্মুটা, আল্লাহ যেন তোর এই রূপে কারো নজর না লাগতে দেয়। খুব সুন্দর লাগছে আমার আম্মুটাকে। এই তোরাও এবার নিজেদের সাজগোজ শেষ কর, এবার যে সত্যিও দেরি হয়ে যাচ্ছে। এই তো আন্টি আমাদেরও প্রায় শেষ, এখনই বের হচ্ছি। আচ্ছা তাড়াতাড়ি কর তাহলে, আমি বরং আসি, আমার আরও কাজ বাকি আছে। নার্গিস খাতুন কথা বলতে বলতেই রুমের বাহিরে চলে গেলেন। সবাই কিছু সময় পর তৈরি হয়ে গেছে। এবার নীলাকে নিয়ে স্টেজে যাবার পালা। কিন্তু নিধি বাদ এসে সাধল। এখনই পিচ্চুকে নিয়ে যাবি? হ্যাঁ, নতুবা আর কখন নিব? এমনিতেই লেট হয়ে গেল। আচ্ছা যাস, কিন্তু আমার পিচ্চুর সাথে একটু কাজ ছিল। তোরা বাহিরে যা, কাজ শেষ করে আমি নিয়ে আসছি। নিধির কথায় সবাই বিনা বাক্য রুম থেকে বেরিয়ে গেল। সবাই যেতেই নীলা প্রশ্ন করে উঠল, আপনি শরীর খারাপ লাগছে? জিজুকে ফোন করব। জিজু কিন্তু বলেছে তুমি যেন বেশি নড়াচড়া না করো, না হলে কিন্তু জিজু আমার উপর রাগ করবে, বলবে আমার বিয়ের জন্য তার বউয়ের কষ্ট হচ্ছে। নিধি হেসে নীলার গালটা হালকা টেনে দিল। তারপর হাসি মুখেই বলল, হয়েছে জিজুর বাধ্যগত শালিকা, আমি তোর নিজের বোন, বোন দিয়ে জিজু। কিন্তু তুই আমাকে বাদ দিয়ে সারাদিন জিজুর চামচামি করিস। এইটা কি বলছো আপনি? চামচামি আর আমি? এত বড় অপমান! দাঁড়াও, আমি জিজুকে দেখা হলেই এটা বলবো। নিধি এবার হাসতে হাসতে বিছানায় বসে গেল। নীলাও নিজের বাক্য ভুলের জন্য মাথা নিচু করে হাসল। তারপর ফ্লোরে বসে নিধির কোলের উপর হাত রাখল। নিধি নীলার গালে হাত দিয়ে কপালে চুমু খেল। হাসি মুখেই বলল, ঈশ্বর, আমার পিচ্চুটাকে আজ বড় বড় লাগছে। কিন্তু কথা এখনো ছোটদের মতোই। বলেই নিধি আবারও মৃদু হাসল। খুব খুব সুন্দর লাগছে তোকে। সাদিদ দেখলে তার মাথায় ঘুরে যাবে। নীলা সাদিদের কথা বলাতে লাজুক হাসল। নিধি হঠাৎ কিছু মনে হতেই বলে উঠল, এই যা কি হলো এটা? দরকারি কাজে এসে নিজেই তোর সাথে কথায় লেগে গেলাম। তুই একটু রুমে থাক, আমি গেলাম। আরে কি কাজ ছিল সেটাই তো বললে না। আমি চলে গেলেই কাজটা বুঝতে পারবি। নীলাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই নিধি রুম থেকে আস্তে আস্তে হেঁটে বেরিয়ে গেল। নীলা অবাক চোখে বোনের গমনপথের দিকে তাকিয়ে আছে। সে চলে গেলে কাজ কিভাবে হবে? নীলা ভাবনাচিন্তা নিয়েই আয়নার সামনে গিয়ে দাঁড়াল। নিজেকে এমন রূপে দেখে সত্যিই নীলার খুব লজ্জা করছে। সাদিদ নিশ্চয়ই রাতে ছবি দেখতে চাইবে। আর নীলার এমন শাড়ি পরিহিত রূপ দেখে সাদিদ কিভাবে রিয়েক্ট করবে, এইটা নিয়েই নীলার বেশি লজ্জা হচ্ছে। মাশাআল্লাহ! হঠাৎ পিছনে থেকে খুব পরিচিত কারো কণ্ঠস্বর শুনে নীলা তাড়াতাড়ি পিছনে ফিরে তাকল।
সাদিদ মুগ্ধ চোখে একদৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে আছে। চোখের যেন পলক পড়ছে না তার। নীলা সাদিদকে এখানে এই মুহূর্তে দেখে ভীষণ অবাক হয়েছে। সে এখানে কিভাবে আসল? কিন্তু সাদিদের এমন নেশাক্ত দৃষ্টি দেখে নীলা বেশিক্ষণ নিজের চিন্তাভাবনায় বিভোর হতে পারেনি। নীলা নিজের চোখ সরিয়ে নিল। উল্টো ঘুরে আয়নার দিকে মুখ করে মাথা নিচু করে রাখল। সাদিদ ধীর পায়ে নীলার দিকে এগিয়ে আসতে লাগল। সাদিদের দূরত্ব যত কমছে নীলার হার্টবিট তত দ্রুত উঠানামা করছে। কতদিন এই মানুষটার কাছাকাছি থেকেছে নীলা। কিন্তু এখনো সাদিদের এই নেশাক্ত চাহনি সে সহ্য করতে পারে না। নীলার ভীষণ লজ্জাবোধ অনুভব হয়। সাদিদ একেবারে নীলার পিছনে এসে তার শরীর ঘেঁষে দাঁড়াল। সাদিদের প্রপ্ত নিঃশ্বাস নীলার মাথার ঘোমটা বেদ করে তার ঘাড়ে এসে পড়ছে। সাদিদ পিছন থেকেই নীলার শাড়িটা সরিয়ে তার মসৃণ পেটে হাত রাখল। নীলা সাদিদের শীতল স্পর্শ পেয়ে কেঁপে উঠল আর সাথে সাথে নিজের চোখ বন্ধ করে ফেলল। সাদিদ আয়নায় নিজের লজ্জাবতী বউকে দেখে যাচ্ছে। নীলার কম্পনরত ঠোঁট, চোখের পাতা সাদিদকে ক্রমশ নেশাগ্রস্ত করে তুলছে। সাদিদ নীলার পেটের চারপাশে নিজের শীতল স্পর্শ বুলিয়ে দিতে লাগল। নীলা আর সহ্য করতে পারছে না। সাদিদের বুকে হেলান দিয়ে নিজের শাড়ি খামচে ধরে সে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। সাদিদ নীলার ব্লাউজের বাহিরের অবশিষ্ট অংশে নিজের হাত বুলিয়ে নীলাকে সামনের দিকে ঘুরাল। নীলা চোখ বন্ধ করে অনবরত কেঁপে যাচ্ছে। সাদিদ নিঃশব্দে মৃদু হেসে নিজের গালে সাথে নিয়ে আসা হলুদের ছোট্ট বক্স থেকে হলুদ লাগাল। তারপর নীলার ঘোমটা দেওয়া মাথার পিছনে একটা হাত দিয়ে নিজের গাল নীলার গালের সাথে স্পর্শ করল। সাদিদের খোঁচা খোঁচা দাড়ির ঘষাতে নীলার গালে হালকা লাগছে। কিন্তু ব্যথা অনুভবের চেয়ে সে শিহরিত বেশি হচ্ছে। আবেশে নীলা চোখ বন্ধ করে সাদিদের কাঁধ আঁকড়ে ধরল। সাদিদ নীলার দুই গালে ভালো করে হলুদ মাখিয়ে তার গলায় নেমে আসল। নীলা গলায় সাদিদের স্পর্শ পেয়ে তার কাঁপাকাঁপির পরিমাণ আরও বেড়ে গেল। সাদিদ নীলার গলায় থাকা গহনার উপর দিয়ে যতটুকু জায়গা খালি আছে সেখানে হলুদ লাগাতে শুরু করল। সাদিদ নীলাকে ভালোভাবে হলুদ মাখিয়ে তার গলা থেকে মুখ তুলল। নীলা এখনো চোখ বন্ধ করে আছে। সাদিদ নীলার হলুদ মাখা মুখটা আজলা ভরে ধরল। তারপর নীলার কপালে গভীর ভালোবাসা নিয়ে দীর্ঘ চুমু খেল। তোমার প্রত্যেকটা লোমকূপেও আমার অধিকার সবচেয়ে বেশি। আর তোমার সবকিছুতেই সর্বপ্রথম আমার অধিকার। তাই নিজের অধিকার পূরণ করতে চলে আসলাম পাখি। নীলা চোখ খুলে একদৃষ্টিতে সাদিদের মায়াবী মুখটার দিকে তাকিয়ে আছে। কাঁচা হলুদে তার মুখটা নীলার কাছে বড্ড নিষ্পাপ লাগছে। নীলা মৃদু হেসে বলল, তা অধিকার আদায় করতে রুমে কিভাবে আসলেন? বলেই নীলা ভ্রুজোড়া নাচাল। সাদিদও মাথা চুলকিয়ে হেসে দিল। তারপর বেশ বিরক্তিকর কণ্ঠস্বরে বলে উঠল, আর কিভাবে আসতাম? তোমার তো আবার তথাকথিত এই লোকসমাজ নিয়ে বড্ড দুশ্চিন্তা। বাসার সবার সামনে দিয়ে আসলে আবার লোকসমাজ নিয়ে টানাটানি করবে। তাই বাড়ির জামাই হয়েও বারান্দা দিয়ে নিজের বউয়ের কাছে আসতে হয়েছে। আপনি এমন কেন? এত উপরে কেউ এইভাবে আসে? যদি পড়ে গিয়ে হাত পা ভেঙে ফেলতেন তাহলে কি হতো একবার ভেবে দেখেছেন? ভাবার সময় কোথায় পাখি? সব সময় যে মাথাতে তুমিই ঘুরঘুর করো, অন্য কিছু চিন্তা করার সময়ই পায় না। তাই বলে এভাবে আসবেন? আজ সকালেই তো আসলাম।
বাসার সবাই এইসব নিয়ে হাসাহাসি করবে, বলবে বউকে একদিন না দেখেই চলে এসেছে, একদিন না দেখেও থাকতে পারে না। সাদিদ এবার শক্ত করে নীলার বাহু চেপে ধরল। হঠাৎ করে সাদিদের এমন ব্যবহারে নীলা বেশ চমকিত হয়ে গেল। সাথে সাদিদ জোরে চেপে ধরাতে ব্যথাও হচ্ছে। না, পারি না, আর না থাকার চেষ্টা করেছি। খুব বেশি ভালোবাসি বিধায় এত মূল্যহীন হয়ে গেলাম। আমার ভালোবাসা তোমার চোখে পড়ে না? লোকে কি করবে বা ভাববে তোমার জন্য শুধু সেটাই মূল্যবান? বলেই সাদিদ নীলাকে মৃদু ধাক্কা দিয়ে ছেড়ে দিল। নীলার চোখগুলো জলে টইটম্বুর। সাদিদ কখনো তার সাথে এমন আচরণ করে না। যখন খুব বেশি রেগে যায় তখনই কেবল এমনটা করে। তার মানে সাদিদ এখন রেগে গেছে। আসলে নীলারই বোঝা উচিত ছিল। সাদিদ নীলাকে ছাড়া এক মুহূর্তও স্বস্তিতে কাটাতে পারে না। আর আজকে সাদিদের অনিচ্ছা সত্ত্বেও বড়দের জোড়াজুড়িতে নীলা এখানে চলে এসেছে। সাদিদ বিষয়টা হালকাভাবে নিতে পারেনি। সে যথেষ্ট বিরক্ত তাদের এই সিদ্ধান্তে। তার এক কথা, নীলাঞ্জনা আমার বিয়ে করা বউ। তোমরা আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পূর্ণ করতে চাও সেটা ভালো কথা, কিন্তু সেখানে ওকে আমার থেকে দূরে যেতে হবে কেন? সাদিদ এমনিতেই বিরক্ত ছিল, এখন আবার নীলার বারবার এসেছে কেন? সবাই কি ভাববে এমন কথায় তার রাগটা নিয়ন্ত্রণ করতে পারেনি। তাই নীলার সাথে রাগীস্বরে কথা বলে ফেলে। নীলা মাথা নিচু করে নিঃশব্দে চোখের জল ফেলছে। সাদিদ এত ভালোবাসলেও তার বিন্দুময় শাসন নীলার সহ্য হয় না। আসলে যারা আমাদেরকে যত বেশি ভালোবাসে, তাদের শাসনগুলোও আমাদের মনে তত বেশি তীব্রভাবে আঘাত করে। তাই সাদিদের রাগটাও নীলার সহ্য হয়নি। নীলা ভয়ে ভয়ে এসে পিছন থেকে সাদিদকে জড়িয়ে ধরল। অশ্রুসিক্ত চোখে ধরা গলায় ভরে উঠল, প্লিজ ক্ষমা করে দিন। আমি ওইরকম অর্থে কথাটা বলিনি। আপনি আমার জন্য অমূল্য রত্ন। যা আল্লাহর দয়াতে ও রহমতে আমার জীবনে এসেছে। আমি আপনাকে কখনো কারো জন্য অবজ্ঞা করতে পারব না। দয়া করে আমাকে ভুল বুঝবেন না। আমি সত্যিই এমনটা চিন্তা করিনি, বিশ্বাস করুন। সাদিদ নীলাকে ছাড়িয়ে পিছনে ফিরল। তার চোখগুলো ইতিমধ্যেই লাল হয়ে গেছে। সাদিদ নীলার কান্নামাখা মুখটা যত্ন করে মুখে দিল। নীলার চোখে চুমু খেয়ে তাকে বুকে টেনে আনল। নীলা সাদিদের সংস্পর্শ পেয়ে তাকে শক্ত করে আঁকড়ে ধরল। প্লিজ রাগ করবেন না, আমাকে মাফ করে দিন। সাদিদ নীলাকে জড়িয়ে ধরেই বলে উঠল, সরি পাখি, তোমার মাফ চাইতে হবে না, বরং আমিই ক্ষমাপ্রার্থী। আসলে কি করব বলো তো? হঠাৎ করে তোমার চলে আসাটা মেনে নিতে পারিনি। তাই সারাদিনই মেজাজটা বেশ খিটখিটে হয়েছিল। আর তার মধ্যে তুমিও আবার এইসব বলে উঠলে। তাই রাগটা আর কন্ট্রোল করতে পারিনি। প্লিজ আপনি ক্ষমা চাইবেন না। আপনার কোনো দোষ নেই। আমি আপনার মনের অনুভূতি বুঝতে পারিনি। প্লিজ আমাকে ক্ষমা করুন, আমি নিজের অজান্তে আপনার আঘাতে আরও ক্ষত সৃষ্টি করেছি। সাদিদ এবার নীলাকে বুক থেকে ছাড়িয়ে নিয়ে নিজের মুখোমুখি দাঁড় করাল। নীলার গাল নিজের দুই হাতে ধরে বলল, শুধু তুমিই ভাগ্যবতী না, আমিও যে ভীষণ ভাগ্যবান। চরম ভাগ্যবান একজন পুরুষ, যার কিনা নীলাঞ্জনা নামক একজন স্ত্রী রয়েছে। তোমার মতো সব স্ত্রীর চিন্তাভাবনা হলে আজকাল ঘরে ঘরে এত বিচ্ছেদ সৃষ্টি হতো না। স্ত্রীরা নিজের স্বামীকে এতটা সম্মান শ্রদ্ধা করলে পৃথিবীটাই অন্যরকম হতো।
শুধু স্ত্রীর কথাটা বলবেন, স্বামীর কথাগুলো বলবেন না। একটা সুন্দর হাসিখুশি সংসার কেবল মায়ের স্ত্রীর উপর নির্ভর করে না, সেখানে স্বামীর দায়িত্বও সমান। আর আমি হলফ করে বলতে পারি, সব স্বামী আপনার মতো হয় না। তারা স্ত্রীকে ভালো তো বাসে, কিন্তু কোথাও একটা এই কিন্তু শব্দটাই থেকে যায়। যার ফলে ঘটে যন্ত্রণাময় বিচ্ছেদ। বিচ্ছেদ কেবল দুজনের মধ্যে হয় না, হয় দুটো পরিবারের প্রত্যেকটা সদস্যদের মধ্যেও, হয় নিষ্পাপ কিছু শিশুরও। তাই এই বিচ্ছেদ শব্দটার বিলুপ্তি ঘটাতে স্বামীদেরকেও আপনার গুণগুলো দেখে শেখা উচিত। আপনার ভালোবাসার প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। সাদিদ তৃপ্তির হাসি ঠোঁটে ঝুলিয়ে নীলার মাথাটা নিজের বুকে চেপে ধরল। সে সত্যিই ভাগ্যবান। তার বউ বয়সে ছোট হলেও চিন্তাশক্তি, দায়িত্বশীলতা, অপরের প্রতি সম্মানবোধ এবং পরোপকারী মনোভাব প্রখর। কলিং বেল বাজাতেই নিধি এসে দরজা খুলে দিল। আর সাথে সাথেই এতগুলো লোকের সামনে খেয়ে গেল রন্ধমুখ। তুমি কেন দরজা খুললে? বাসায় কি মানুষের অভাব? আমি দরজার সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই খুলে দিয়েছি। নিধি এতগুলো মানুষের সামনে ধমক খেয়ে চুপসে গিয়ে কথাটুকু বলল। সাহেবের বোধহয় নিধির কথাটা পছন্দ হয়নি। সে আরো রাগিগলায় উচ্চস্বরে বলে উঠল, তোমাকে আমি এখানে এসে ঢেংঢেং করতে পাঠিয়েছি? বলেছিলাম না রুমে বসে থাকতে, খুব বেশি প্রয়োজন ছাড়া রুম থেকে না বের হতে। বলো, বলেছিলাম না তোমাকে? সাহেব শেষের কথাটা এতটাই উচ্চ গলায় বলেছে যে বিয়েতে উপস্থিত আশেপাশে নিধিদের অনেক আত্মীয় স্বজন অবাক দৃষ্টিতে তাকালো। নিধি এতগুলো মানুষের সামনে শাহেদের এমন ব্যবহারে লজ্জায়, অপমানে জর্জর হয়ে দাঁড়িয়ে থাকল। চোখ তার অশ্রুর সাগর। নিধি চোখের জল আটকাতে না পেরে জায়গা ত্যাগ করল। নিধি নিজের রুমে দৌড়ে চলে যেতেই শাহেদ আশেপাশে খেয়াল করল। সবাই এতক্ষণ তাদের দিকেই তাকিয়েছিল। ভাবতেই শাহেদ নিজের ভুলটা বুঝতে পারল। সে খুব অনুনয়ের স্বরে সবার উদ্দেশ্য বলে উঠল, আপনারা প্লিজ কিছু মনে করবেন না। আসলে নিধির শরীরটা ভালো না, তাই আমি বারণ করেছিলাম বেশি নড়াচড়া না করতে। তাই হঠাৎ এখানে দেখে রেগে গিয়েছিলাম। পাশ থেকে বরফুপি বলে উঠলেন, জামাই তোমাকে আমাদেরকে কোনো কিছুর কৈফিয়ত দিতে হবে না। আমরা সবাই জানি তুমি কেমন। বরং আমরা সবাই ভীষণ খুশি, কেননা তোমাদের মতো ভালো মনোভাবের অধিকারী এমন একটা সুন্দর সুশৃঙ্খল পরিবারে আমাদের মেয়েগুলোকে বিয়ে দিতে পেরেছি। শাহেদ বরফুপির কথায় কৃতজ্ঞতার হাসি উপহার দিল। তারপর কারো সাথে আর কোনো কথা না বাড়িয়ে সোজা নিধির রুমের দিকে এগিয়ে গেল। নিধি বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে কান্না করছে। শাহেদ রুমের দরজায় এসে দাঁড়াতেই নিধির ফুপিয়ে কান্নার আওয়াজ পেল। শাহেদ রুমের ভিতরে এসে দরজাটা লাগিয়ে দিল। নিধি বুঝতে পেরেছে রুমে শাহেদ প্রবেশ করেছে। না বুঝতে পারারও কোনো কারণ নেই। এই মানুষটার শরীরের ঘ্রাণও যে নিধির বড্ড পরিচিত। সে কোনোভাবেই এই শরীরের উপস্থিতি বুঝতে ভুল করবে না। শাহেদ ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে আসল। সাবধানে বিছানায় উঠে নিধিকে পেছনে থেকে আস্তে করে জড়িয়ে ধরল। নিধি শাহেদের উপস্থিতিতে নিজের অবস্থার কোনো পরিবর্তন করল না। যেভাবে ছিল সেভাবেই আছে। শাহেদ অপরাধীস্বরে বলে উঠল, প্লিজ কান্না করো না। তোমাকে সেখানে দেখে আমার রাগ উঠে গিয়েছিল, তাই সবার সামনেই ধমক দিয়ে ফেলেছি।
নিধি তারপরও শাহেদের দিকে ফিরে তাকাল না, এমনকি একটা টু শব্দও করল না। শাহেদ এবার কিছু একটা ভেবে হাসল। অভিমানী বউয়ের অভিমান এভাবে কমবে না। ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। তাই নিধিকে জোর করেই নিজের দিকে ঘুরাল। নিধি হালকা একটু নড়াচড়া করতে লাগলেই শাহেদ আলতো হাতে তাকে বিছানার সাথে চেপে ধরল। নিধি কিছু বলবে তার আগেই শাহেদ নিধির পেটে হাত দিল। পেট থেকে নীলার গায়ে হলুদে পরবার জন্য শাহেদের পছন্দ করা শাড়িটা সরিয়ে দিল। নিধি অভিমান কষ্ট ভুলে গিয়ে অবাক দৃষ্টিতে শাহেদের কার্যকলাপ পর্যবেক্ষণ করে যাচ্ছে। শাহেদ নিধির পেটে গভীর চুমু খেয়ে বলল, বেবি, মা বাবার সাথে রাগ করেছে। মা মনে করে বাবা খুব খারাপ। মাকে সবসময় এটা সেটা বলতে থাকে, খাওয়ার জন্য জোর করে, বেশি নড়াচড়া করতে মানা করে। এমন আরও অভিযোগ তোমার মায়ের এই অসহায় বাবার প্রতি রয়েছে। বেবি, তুমিও কি বাবাকে খারাপ মনে করবে? ভাববে বাবা তোমাকেও ভালোবাসে না? কিন্তু বাবা তোমাকে ভীষণ ভালোবাসি। আর আমি এটাও জানি আমার বাবাও আমাকে খুব ভালোবাসে। তাহলে মাকে একটু বোঝাও না, বাবার তাকে নিয়ে খুব টেনশন হয়। মায়ের এখনকার সময়টা খুব রিস্কি। সামান্য একটা বলেই মিসক্যারেজের সম্ভাবনা থাকে। মায়ের কিছু হলে যে বাবাও খুব কষ্ট পাবে। আর সবথেকে বড় কথা, মায়ের অবহেলার জন্য তোমার কিছু হলে মা নিজেকে অপরাধী মনে করবে। কষ্ট পাবে সে। আমি হাজার বললেও সে নিজেকে ক্ষমা করতে পারবে না। তাই তো বাবা মাকে সমসময়ে সাবধানে চলার জন্য বলি। বাবার কিন্তু আর কোনো উদ্দেশ্য নেই। নিধি অশ্রুসিক্ত চোখেই হাসতে হাসতে বলল, এখন থেকেই নিজের টিমে নিয়ে যাচ্ছেন? আমার বেবিকে আমার বিরুদ্ধেই কথা শিখাচ্ছেন। কি করব? বউকে তো আমি বললে শুনতে চায় না, তাই আমার বাবাকে দিয়ে বলাচ্ছি। এখন যদি আমার উপর দয়া হয়ে একটু কথা শুনে। নিধি আবারও হাসল। হাসি মুখেই বলল, যে ইমোশনাল কথা বলেন, না শুনে উপায় আছে? বেবিকে বলে দিন তার মা এখন থেকে বাবার সব কথা শুনবে। শাহেদ এবার নিজেও হাসল। নিধিকে সাবধানে বুকে টেনে নিয়ে বলল, আসার সময় বসার রুমে সাদিকে দেখলাম। ওই বাড়িতে এত কাজ, সে এখানে কি করে? নিধি সবটা খুলে বলতেই শাহেদ জোরেই হেসে ফেলল। নিধিও শাহেদের হাসি দেখে হাসছে। বেশ হাসি-আনন্দের মধ্যে দিয়েই নীলাশাদীদের হলুদের কার্যক্রম শেষ হয়েছে। রাতও অনেক হয়েছে, তাই ঘুমাবে বলে নীলা শুয়ে পড়ল। কিন্তু ফোনের ভাইব্রেশনের আওয়াজে মাথা তুলে বেডসাইড টেবিলের উপর খেয়াল করল। ফোনটা হাতে নিতেই সাদিদের হোয়াটসঅ্যাপ ভিডিও কল আসতে দেখল। নীলা শুয়ে থেকেই কল রিসিভ করল। সাদিদও বিছানায় শুয়ে আছে। কখন থেকে কল দিচ্ছি পাখি, কোথায় ছিলে তুমি? নীলা মৃদু হেসে ওর দিল। হলুদ শেষ হতে লেট হল। আর তারপর এইসব শাড়িটারি খুলে ফ্রেশ হতে অনেকটা সময় লেগে গেছে। কাল থেকে এইসব কাজে আমি তোমাকে হেল্প করব। তাহলে আর বেশি সময় লাগবে না। সাদিদ কথাটুকু বলেই বাঁকা হাসল। নীলা লজ্জায় কুঁকড়ে গিয়ে ফোনটা উল্টো করে বিছানায় রেখে দিল। অপর পাশ থেকে সাদিদের আওয়াজ শোনা যাচ্ছে, লজ্জাবতী বউ, ফোনটা ওঠাও, আর লজ্জা দেব না। নীলা ফোন তুলতেই সাদিদ নিচের ঠোঁট কামড়ে হেসে বলে উঠল, কি একটা অবস্থা! ধরা যায় না, ছোঁয়া যায় না, আদর করা যায় না।
এক কথায় কিছুই করা যায় না। এমন হলে যে আমার ভবিষ্যৎ অন্ধকার বউ। এত লজ্জা থাকলে স্ত্রীর ভূমিকা পালন করবে কিভাবে? আমি কিন্তু ফোন রেখে দিব। নির্লজ্জ বাজে লোক একটা। সবসময় লজ্জাজনক কথাবার্তা বলে। নীলার হালকা রাগী স্বরে সাদিদ শব্দ করে হাসল। তারপর একদৃষ্টিতে নিঃশব্দে নীলার মুখের দিকে চেয়ে থাকল। নীলাও কিছুক্ষণ কোনো কথা বলল না। কিন্তু যখন সাদিদের দৃষ্টির কোনো পরিবর্তন দেখল না, তখন বলে উঠল, কি দেখেন? এমন করে তাকিয়ে আছেন কেন? সাদিদ এবার উপর হয়ে শুয়ে বলে উঠল, বুকটা বড্ড খালি খালি লাগছে পাখি। ভীষণ একটা তীক্ষ্ণ যন্ত্রণাও অনুভব করছি। তাই ঘুম আসছে না, সেই জন্য তোমাকে এতরাতেও বিরক্ত করছি। এসব বলেন কেন? আমি কখন বললাম আমি বিরক্ত হয়েছি? একদম উল্টোপাল্টা কথা বলবেন না। আচ্ছা, না বললাম। কিন্তু কলিজারে সত্যিই তোকে ছাড়া এই রুমে দমবন্ধ হয়ে আসছে। আমার নিজস্ব ব্যক্তিগত জিনিসগুলো তোর হয়ে আমার সাথে বেইমানি শুরু করেছে। তোকে ছাড়া ভীষণ কষ্ট হচ্ছে পাখি, ভীষণ। বুকটা এত খালি লাগছে যে নিজেকে অনুভূতিহীন মনে হচ্ছে। তোকে ছাড়া ঘুমটাও আমার সাথে বেইমানি করছে। নীলার কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। যদি সম্ভব হতো তাহলে এখনই সাদিদের কাছে ছুটে চলে যেত। তার শূন্য বুকটাতে নিজের অবস্থান পাকাপোক্তভাবে করে নিত। তার অনুভূতিহীন দেহটাতে নীলার উষ্ণতার চাদর জড়িয়ে দিত। কিন্তু নিজের মনে হাজার ইচ্ছা থাকলেও এখন সেটা সম্ভব হচ্ছে না। সাদিদ আবারও বলল, কিন্তু পাখি, কাল তোকে এর জন্য শাস্তি পেতে হবে। তোকে আমার ভালোবাসার ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হবে। আমার প্রতিটা সেকেন্ডের কষ্টগুলো আমি তোর থেকে সুদে আসলে উসুল করব। শুধু আগামীকালের অপেক্ষায় আছি। আমার যন্ত্রণার ভাগ আমি তোকেও দিয়ে ছাড়ব। কিন্তু সেটা হবে ভালোবাসার যন্ত্রণা। তোকে আমার গভীর ভালোবাসার ভয়ঙ্কর সুখ যন্ত্রণা ভোগ করতে হবে পাখি। নীলা চোখ বন্ধ করে ফোনটা বুকে চেপে ধরল। লজ্জায় নীলার কলিজা পর্যন্ত কাঁপছে। কি ভয়ঙ্কর কথাবার্তা! সাদিদ যে চূড়ান্ত আশাবাদী সেটা তার কথায় স্পষ্ট। সে অপেক্ষার প্রহর গুনছে নতুন একটি সূর্যোদয়ের। আগামীকালের সূর্যোদয়ের। একটি নতুন সূচনার, নতুনভাবে জীবনকে উপভোগ করার। বহু কাঙ্ক্ষিত কিছু পাবার শুভক্ষণ নিয়ে আসছে আগামীকাল। চলবে।